আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার আপনার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার লাইভ প্রোগ্রাম করি এবং তারপরের দিন সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয়। সুতরাং রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। এই প্রোগ্রামে আমি ক্রিমিনাল ল বিষয়ে পুলিশ কেসের মধ্যে পড়লে কি কি কর্তব্য করণীয় আছে এগুলো আমি আউটলাইন করার চেষ্টা করি। পুলিশ স্টেশনে অ্যারেস্ট হলে আপনার রাইটস কি, এন্টাইটলমেন্ট কি, আপনি যখন একটা ক্রাউন কোর্টের মধ্যে ট্রায়াল ফেস করবেন আপনার কি কর্তব্য করণীয়, এগুলো আমি সব সময় বোঝানোর চেষ্টা করি। এই প্রোগ্রামে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আমি আলোচনা করি, আর কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে টেলিভিশনের মধ্যে আপনার প্রশ্নাদি নিলে, যেহেতু এটা পুলিশ কেস, পুলিশবাদী কেস, এই দেশের মধ্যে যেগুলো ক্রিমিনাল কেস হয় সেখানে প্রশ্নাদি নিলে আপনার মামলার বিষয়াদি আপনার অন্যান্যদের জানা হয়ে যাবে, যেহেতু এটা পুলিশ প্রসিকিউট করে কেসগুলো। আমরা এই কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। আমি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে প্রায় 25 বছরেরও অধিক ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরেই প্র্যাকটিস করে আসছি। তাই আমার কমিউনিটির মেম্বারদের কাছ থেকে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন সমূহ আমার কাছে আসে, বিভিন্ন কোয়েরিজ গুলো আমার কাছে আসে, আর এই কোয়েরিজ এবং এই প্রশ্ন সমূহের উপর গুরুত্ব দিয়ে যে প্রশ্নগুলো সবাই বেশি করে সেগুলোর দিকে নজর রেখে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে আপনার একজন 25 বছরের যুবককে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে কারণ সে তার গ্র্যান্ডফাদারকে হত্যা করেছে। তার গ্র্যান্ডফাদারকে হত্যা করার জন্য আপনার 25 বছরের একটা যুবককে আপনার টাউন কোর্ট জাজ তাকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, এবং লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার সময় জাজ যে স্পিচ দিয়েছে, যে যে কারণগুলো দিয়েছে কেন সে তাকে এতদিন যাবজ্জীবন কারাদণ্ড দিল, সেগুলোর কারণগুলো জাজ বুঝাইয়ে বলছে। আপনারা ছবি দেখতে পাচ্ছেন জাজের। আমরা ওই জাজের স্পিচটা সেন্টেন্সিং রিমার্ক বলা হয়, সেটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা বুঝতে পারবেন কিভাবে জাজেরা এত লম্বা লম্বা সাজায় উপনীত হয়, কিভাবে তারা কারণগুলো দেয় ওই সিদ্ধান্তে পৌঁছার জন্য। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সে রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, কাজের জায়গা থেকে হোক, যেখান থেকেই হোক, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন অভিজ্ঞতা সম্পন্ন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করে সবগুলো ডিসকাস করে
প্রোজ এন্ড কনস গুলো এভালুয়েট করে আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ঠিক মতো প্রস্তুতি নিয়ে ঠিক মতো সবকিছু বুঝে সুঝে পুলিশের প্রশ্নাদির উত্তর দিবেন, কারণ এটা টেপ রেকর্ডেড ইন্টারভিউ হয় এবং এই ইন্টারভিউটা আপনার কেসের একটা মেরুদণ্ড হিসেবে কাজ করবে। যখন কোর্টে যাবে ওখানে এটা প্লে করা হবে, আপনি যেগুলো বলছেন সেগুলোর উপরেই আপনার বিচার হবে। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলার চেষ্টা করব যাতে সবাই বুঝতে সুবিধা হয়। তারপর হচ্ছে কি, আমি আজকে যেটা আপনাদেরকে শোনাবো সেটা হলো একটা জাজের স্পিচ, ক্রাউন কোর্ট জাজের স্পিচ। আপনারা এখন শুনবেন। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ জাজের স্পিচটা এখন প্লে করেন, তারপরে আমাকে একটু সময় দিবেন আমি এটাকে যেন বুঝাতে পারি। আপনি এখন প্লে করেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। You were diagnosed with autism at a young age and went to school for autistic children, but you did not thrive there. Your behaviour deteriorated further when your mother became involved in a same-sex relationship. You were in and out of care and irreparably damaged by your early childhood experiences and by your learning disabilities. Throughout your childhood and adult life, you had a very strong and positive relationship with your maternal grandparents. You loved and love your Nan very much, and she loved and still loves you. Her evidence at your trial was compelling and informative. You clearly displayed many of the recognised features of autistic spectrum disorder, and you lacked the ability to show empathy to others, with the exception of your Nan and, to some extent, your granddad, until shortly before his death. When you were 15 and 16, you sexually abused a very young female child, and in September 2016, you received a 6-year custodial sentence for a number of offences, including rape and an offence of in possession of indecent images of children. I pause there to record my firm view, as supported by the psychiatric evidence, that the offending in which you were involved was learned from your own childhood experiences, and your lack of empathy or understanding was exacerbated by and rooted in your autism. You have no other convictions. However, you were on licence from that sentence when you killed your grandfather. Days before you were sent to custody in 2016, your grandfather had a stroke which left him paralysed, save for the partial use of his right side. He was largely bedbound and looked after by your grandmother, supported by daily carers. While you were serving your sentence, you were the victim of violence at the hands of other prisoners. You were prescribed medication for your autism and depression whilst you were in custody. You were released on licence in September 2019. While you were still in custody, allegations came to light that your grandfather had himself committed child sex offences. Both your mother and your uncle expressed a serious desire and formed intent to kill your grandfather, and had to be dissuaded by your grandmother from doing so. From that time, your Nan lost all respect for her husband, who'd also been cruel to her and unfaithful during their marriage. Upon your release, you were given a flat about 7 miles away from where your grandparents lived. Initially, you were very house-proud and you did very well until the pandemic hit. You later found out about the allegations of sexual abuse involving your grandfather, and you told your Nan that you could not love him anymore, and that indeed you hated him. However, at that stage, you did not exhibit any violence towards him,
nor express any desire to do so. COVID hit you very hard. You became obsessive about catching the virus and behaved in very extreme ways in order to avoid doing so. You also became paranoid about infecting your grandparents and avoided contact with them. Your mental health deteriorated as a result because you were isolated and separated from your grandmother. On Christmas Eve 2020, you went to your grandmother's house and asked her to help you to commit suicide by providing for you an overdose of tablets. You said that you wanted to die in her arms. She comforted you and she dissuaded you. You stayed at your grandparents' house for Christmas, but then returned to your flat on the 27th of December. From that date onwards, you would speak to your nan on the phone 3 or 4 times every hour. On the 6th of January of 2021, you rang your nan again, intent on killing yourself. She tried to persuade you not to do so, but you called the RSPCA and asked them to collect your pet ferret, telling the operator that you were going to commit suicide. The operator noted that you were speaking most bizarrely and making very little sense. That call was recorded and the jury heard the nature of the things which you were saying, which were psychotic in nature. Of particular concern is your assertion in that call that you'd been looking at child pornography and had exposed yourself. On that occasion, you were taken to hospital, but due to your autism, you did not understand that you were expected to stay there, and instead you took a taxi to your nan's house. She wanted you to stay with her, but you went back to your flat because of concern for your pet. You were in no fit state to be left unsupervised. Your nan said that by then, quotes, we all knew he wasn't well and tried to get him an appointment, close quotes. On the 14th of January, you attempted suicide again, firstly by trying to hang yourself and then by drinking bathwater contaminated with bleach. You were taken to accident and emergency, but released to the home treatment team. Your nan described you on that day as, quotes, absolutely tormented. You were only relaxed if you could lie next to your nan and hold her arm. Your medication was increased and your দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ। আমি এখন আপনার একটু আউটলাইন করার চেষ্টা করব। আপনারা শুনছেন জাজ কিভাবে তার সিদ্ধান্তে উপনীত হচ্ছিল, এবং এখানে আপনার সারসংক্ষেপ যেটা সেটা হলো কি, যে একটা 25 বছরের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল তার গ্র্যান্ডফাদারকে স্ট্যাবিং করে হত্যা করার জন্য, এবং who had been cleared of murder, admitted the manslaughter, যে আপনার অ্যাডমিটেড করছিল, মানে যে স্বীকার করছিল manslaughter of 74-year-old grandfather, তার 74 years old গ্র্যান্ডফাদারকে হত্যা করার জন্য সে ম্যানস্লটার স্বীকার করেছিল, মানে 1 ডিগ্রি একটু নিচে ম্যানস্লটারটা। এটা এই হত্যাযজ্ঞটা হয়েছিল মটিংহামে, সাউথ ইস্ট লন্ডনে, এবং এটা হয়েছিল আপনার জানুয়ারি 2021 সালে। এবং জাজ সারা মনরো, আমরা এখন কিংস কাউন্সিল বলি, আগে আমরা কিউসি বলতাম, এবং সে যখন সেন্টেন্স দিচ্ছিল সে বলছিল কি এই 25 ইয়ার্স ইয়াং ছেলেটাকে যখন সেন্টেন্স দিচ্ছিল, যেটা আপনার ব্রডকাস্ট হয়েছিল ওল্ড বেইলি থেকে, ফ্রম ওল্ড বেইলি, আপনার ইন সেন্ট্রাল লন্ডন। আপনারা জানেন ওল্ড বেইলিতে হইল এদেশের সবচাইতে বড় ক্রিমিনাল কোর্ট, ক্রাউন কোর্ট। অনেকগুলো ক্রাউন কোর্ট আছে সখানেকের মতো, তার মধ্যে সবচেয়ে বড় বড় সিরিয়াস কেস যেগুলো
মার্ডার থেকে শুরু করে সিরিয়াস রেপ, মানি লন্ডারিং এবং আপনার বড় বড় আপনার ফ্রড কেস, এই সিরিয়াস কেসগুলো এই ওল্ড বেইলিতে আপনার ট্রায়াল হয়। এবং যখন তাকে সাজা দিচ্ছিল, জাজ বলছিল কি সিগনিফিকেন্ট রিস্ক টু দা পাবলিক, যে তুমি একটা সিগনিফিকেন্ট রিস্ক পাবলিকের জন্য। এই কথা আপনার জাজ সারা মনরো বলছিল তাকে সাজা যখন দিচ্ছিল তখন। এবং জাজ বলছে কি that you had used a kitchen knife to repeatedly cut his bedbound victim's throat, যে তার মানে শায়িত অবস্থায় ছিল তার গ্র্যান্ডফাদার এবং তাকে আপনার কিচেন নাইফ দিয়ে রিপিটেডলি তাকে আঘাত করেছিল তার থ্রোটের মধ্যে, তার গলার মধ্যে, উইথ সিভিয়ার ফোর্স, এবং একটা খুব ভয়াবহ একটা ফোর্স সে ইউজ করছিল। and stab him, এবং তাকে স্টেপ করেছিল in the mouth and eyes until he was utterly powerless, এবং তাকে স্টেপ করছিল তার মুখে এবং চোখে চারিদিকে যতক্ষণ পর্যন্ত না সে he was utterly powerless, সে পাওয়ারলেস না হওয়া পর্যন্ত তাকে স্টেপ করে গিয়েছিল। এই 25 বছরের যুবক তার গ্র্যান্ডফাদারকে করেছিল এটা। এবং জাজ বলছে কি jurors heard during the trial the brutal attack was carried out with the intention to kill because Oliver was very angry, কারণ তার ইচ্ছা ছিল, জুরি শুনছে, তাকে হত্যা করার ইচ্ছা ছিল, তার ইন্টেনশন ছিল তাকে হত্যা করা। ব্রুটাল অ্যাটাক, ট্রায়াল, দ্য ব্রুটাল অ্যাটাক was carried out with the intention to kill because he was very angry, কারণ সে খুবই আপনার অ্যাংরি ছিল, রাগান্বিত ছিল। কেন রাগান্বিত ছিল? at learning of allegations, যখন সে শুনছে allegations his grandfather of historical sexual abuse, যে তার গ্র্যান্ডফাদারের যে ঐতিহাসিক সে একটা সেক্সুয়াল অ্যাবিউজ করেছিল, এই অ্যাবিউজ, এই অ্যালিগেশন গুলা যখন সে শুনছে, তার গ্র্যান্ডফাদারের উপর তার খুব একটা ঘৃণা চলে আসছিল, এবং এই ঘৃণার জন্য সে তাকে ব্রুটালি অ্যাটাক করেছিল। এবং এই অ্যাটাকের পরে তার গ্র্যান্ডফাদারকে সে অনেকগুলো ছুরিকাঘাত করেছিল, মুখে, চোখে, গলায়, চারিদিকে, এবং সে মারা গেছে। তারপর হলো কি the court heard the defendant who was born with a congenital hearing impediment, যে তার একটা জন্মগত শ্রুতিবন্ধকতা ছিল, প্রতিবন্ধকতা ছিল, শ্রুতি প্রতিবন্ধকতা, তার একটা কিছুটা তার মানে অসুস্থ মানে ইলনেস, এগুলা মানে congenital hearing impediment ছিল তার। grew up in difficult times, সে খুব কঠিন লাইফ লিড করতে হয়েছিল তার, এবং এগুলো সব জুরি শুনছে তার সম্বন্ধে। এবং জাজ বলছে কি সেটিং আউট হিজ ট্রাবলড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং এখানে জাজ তার যে খুব কঠিন যে শৈশব ছিল এবং যুবক লাইফটা যে খুব কঠিন ছিল, ডিফিকাল্ট ছিল, এগুলো সব জাজ মানে একের পর এক বলে গিয়েছিল। তার শৈশব এবং যৌবনটা খুবই কঠিন ছিল। An early childhood experience which she had said left him irreparably damaged. আর এত কঠিন, এত ডিফিকাল্ট লাইফ ছিল শৈশবে, এবং যেটা তাকে একটা অপূরণীয় ভাবে ড্যামেজ করেছিল। তার এই কষ্টের জীবন, শৈশব থেকে যৌবন পর্যন্ত খুব ডিফিকাল্ট লাইফ ছিল, এগুলো সব আপনার কোর্ট শুনছে
এবং শোনার পরে যেগুলো শোনার পরে এগুলো জুরিকে একটার পর একটা আপনার সিস্টেম্যাটিক্যালি বলে যাচ্ছিল যে কে কি কি করেছিল, সেটা জুরিও শুনছে এবং জাজও এগুলো আপনার এক্সপ্লেইন করতেছিল, যে সে একটা খুব ডিফিকাল্ট টাইমস মধ্য দিয়ে সে তার জীবনটা, শৈশব এবং যৌবনটা অতিবাহিত হয়েছিল। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমি সলিসিটর শাফিউল আজম, আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল। আমি এই ভিডিওটা আরো কন্টিনিউ করব, আপনারা আমার সাথেই থাকুন। আমি একটা শর্ট এখন ব্রেকে যাচ্ছি।